থেকে শুরু করব, ইচ্ছা আছে দেখি। স্টুডেন্ট 22 24 স্যার। because the indexes is that commonly zero intersection কারণ তার যে ফ্যাক্টরি ডাটা সেটা হচ্ছে zero এর পাশে and the company's products are passing নাকি লাইনে? হ্যাঁ স্যার শোনা আছে, স্লাইড সব ক্লিয়ার আছে স্যার। আচ্ছা তাহলে এমনি আপনাদের কথা বলা শেষ হয়েছে তো আমি শুরু করতে পারি? হ্যাঁ শুরু করেন স্যার, আমি আইসিএম টি। ওকে ওকে ওকে। তাহলে স্টুডেন্টস we just now to start financial mathematics and our first topic is the time value of money. এবং এটা আপনাদের বইটা একটু দেখতে পারেন, আমার এখানে যে বইয়ের শীট আছে এটা হচ্ছে 271 পেজ নাম্বার, ফার্স্ট 271। নেক্সট 2 থেকে আমরা শুরু করব। পেজ নাম্বারটা ঠিক আছে কিনা এটা একটু দেখেন যাতে আমি বইয়ের রেফারেন্সটা দিলে ঝটপট বের করতে পারেন। আর এই ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স দেখা যাচ্ছে যে বইয়ের যেগুলো আছে এর বাইরেও বাড়তি কিছু আলাপ আলোচনা হয়তো আপনাদের এই বইয়ের অঙ্কগুলো কেউ সহজ করবে, আর বাইরেও অনেক সময় দেখা যায় যে অঙ্ক আসে, সেগুলো হেল্পফুল হবে। এখানে যে ফর্মুলা এক্সট্রা দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে যে টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি ইজ এ ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এইটা কিন্তু আপনাদের বইতে এখানে আমি জানি না পরে দেওয়া আছে কিনা, এইটা একটু জানতে হবে যে সময়ের সাথে সাথে যে ভ্যালুটা সেইটা চেঞ্জ হয় কিভাবে। ইটস ইজ অলসো নোন অ্যাজ দ্য টাইম প্রিফারেন্স অফ মানি। এ ডলার ইন হ্যান্ড, লাস্ট প্যারাটা একটু দেখেন, এ ডলার ইন হ্যান্ড টুডে ইজ ওয়ার্থ মোর দ্যান এ ডলার প্রমিসড এট সাম টাইম ইন ফিউচার। আপনাকে যদি কেউ বলে যে আজকে $100 নেবেন না 1 বছর পরে $100 নেবেন, আমার মনে হয় একজনও পাওয়া যাবে না যে বলবে যে ঠিক আছে 1 বছর পরে $100 নেব। সবাই বলবেন যে আমি আজকেই চাই। কিন্তু যদি বলা হয় যে ঠিক আছে আজকে $100 নেবেন না 1 বছর পরে $120 নেবেন, তখন কিন্তু আবার একটু চিন্তার বিষয় আছে আমার মনে হয়। যদি দেখেন যে হ্যাঁ এটা রেখে এটা সিকিউরড, রিস্ক ফ্রি, তাহলে সবাই বলবেন যে আমি 1 বছর পরে $120 নেব। এই যে সময়ের ডিফারেন্সের কারণে আমাদের চিন্তা ভাবনার যে পরিবর্তন হয়ে যায়, এটা কি জন্য হয়? কারণ হচ্ছে যে মানির এই যে টাইমের সঙ্গে ভ্যালুয়েশনের যে চেঞ্জ, এই কারণে আমাদের কিন্তু ডিসিশন মেকিংটা ভিন্ন ধরনের হয়ে যায়। তা এইটাই হচ্ছে যে সময়ের সাথে সাথে মানির যে ভ্যালুয়েশন এটা যে চেঞ্জ হচ্ছে, এইটাই বলা হচ্ছে যে টাইম ভ্যালু অফ মানি। যে আজকে আমার হাতে যে $1, এইটার মূল্য আমি বেশি ধরবো কোন ডলারের চেয়ে? ঠিক $1 সামনের কোন ফিউচারের কোন টাইম থেকে আজকের ডলারের মূল্য আমার কাছে বেশি। কনভার্সলি a dollar received in future is less valuable than it is today. আজকের $1 আমার কাছে বেশি মূল্যবান, এটা যদি আমি ফিউচারে কোনোদিন ওই $1টা পাবো বলে ধরে নিই, তাহলে সেই ডলারের চেয়ে আজকের ডলারটা আমার কাছে বেশি মূল্যবান। এই হচ্ছে টাইম ভ্যালু অফ মানি ইন শর্ট। আর এর উপরে আরো ব্যাপক আলোচনা আছে বিভিন্ন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বইতে, ওইটা একটু দেখেন। এখন এই চ্যাপ্টারে আমরা যখন করতে যাব তখন আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব। সেই টেকনিকগুলো আসলে কি কি? টেকনিকগুলো হচ্ছে মূলত দুটো, একটা হচ্ছে কম্পাউন্ডিং আর একটা কম্পাউন্ডিং
হচ্ছে যে আজকে একটা টাকাকে আমি ইনভেস্ট করব, ইনভেস্ট করলে সামনে সাধারণত আমরা এক্সপেক্ট করি আমাদের যে নরমাল এক্সপেকটেশন, সে ইনভেস্ট করি বা ব্যাংকে রাখি বা কাউকে দিই, আমাদের এক্সপেকটেশন থাকবে যে ফিউচারে এইটার পরিমাণ বেড়ে যাবে। আর ডিসকাউন্টিং হচ্ছে জাস্ট তার উল্টা, ইনভার্স, যেটা 3 নম্বরে বলা আছে, ডিসকাউন্টিং ইজ দ্য ইনভার্স প্রসেস অফ কম্পাউন্ডিং। তার মানে ফিউচারের একটা টাকা ওইটার আজকের মূল্য কত, যেমন মনে করেন যে 100 at the rate of profit 10%, after 1 year it becomes 100 taka. So 100 taka today is the present value, 110 taka after 1 year is the future value or terminal value, future value or terminal value. So the technique with which we just today's 100 taka to 110 taka of after 1 year, known as compounding. Just if we think inversely, just opposite, if we think opposite, 100 taka, 110 taka after 1 year, what is the present value of that 100 taka? What is the present value today of that 100 taka after 1 year in future? The technique of converting the future value into the present value is known as discounting. তাহলে এই বিষয়গুলো আপনারা একটু, কম্পাউন্ডিং কি আর ডিসকাউন্টিং কি এটা একদম ক্লিয়ার হবেন আপনারা। কম্পাউন্ডিং হচ্ছে যে আজকের একটা টাকাকে ভবিষ্যতে কততে পরিণত হবে এইটার বের করার একটা টেকনিক, আর ভবিষ্যতের একটা টাকা এটা কত, আজকের দিনে এটা কত হবে, এটা হচ্ছে ডিসকাউন্টিং। ভবিষ্যৎ থেকে অতীতে আসা হচ্ছে ডিসকাউন্টিং, আর বর্তমান থেকে ভবিষ্যতে যাওয়া হচ্ছে কম্পাউন্ডিং। এইটাই একটার একটার অপোজিট। একদম শেষের এক্সাম্পলটা দেখেন, 100 টাকা at a rate of 10% per annum becomes 110 টাকা after 1 year, but after 2 years it becomes 121 টাকা by the method of compounding. কারণ হচ্ছে দেখেন 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, তাহলে 1 বছর পরে এটা হবে 110 টাকা। 1 বছর পরে আবার দ্বিতীয় বছরের ইনিশিয়াল 110 টাকা, এইটা যখন আবার 10% ইনভেস্ট করব তখন এই টাকার ইন্টারেস্ট হবে 11 টাকা, তাহলে আরো এই টাকার সাথে আরো 11 টাকা যোগ হয়ে যাবে 121 টাকা। এই যে ক্রমান্বয়ে বেড়ে যাওয়া, এইটাই হচ্ছে কম্পাউন্ডিং। আর এই 100 টাকা এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর 121 টাকাকে বলা হচ্ছে ফিউচার ভ্যালু। আবার 110 টাকাও ফিউচার ভ্যালু বাট আফটার 1 ইয়ার, বাট 121 টাকা ইজ অলসো দ্য ফিউচার ভ্যালু বাট আফটার 2 ইয়ার্স। তার মানে হচ্ছে যে 1 বছর পরে এটা হলো 110 টাকা, 1 বছর 2 বছর পরে হলো 121 টাকা। এই যে দেখেন টাইমের সাথে সাথে যে ভ্যালুয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দিস ইজ ইমপ্লিসিটলি নোন অ্যাজ টাইম ভ্যালু অফ মানি। তা এই টাইম ভ্যালু অফ মানি বের করতে গেলে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে ডিসকাউন্ট রেট অথবা ইন্টারেস্ট রেট, অথবা ওই যে কম্পাউন্ডিং বা ডিসকাউন্টিং এর ক্ষেত্রে একটা রেট দরকার হয়। ইন্টারেস্ট রেট যদি দরকার হয় তাহলে প্রশ্নটা আছে যে ইন্টারেস্ট রেট আবার কয় রকম? ইন্টারেস্ট রেট আছে 2 রকম। এই যে সিম্পল রেট অফ ইন্টারেস্ট, এটা দিয়েই আপনাদের বইয়ে এই চ্যাপ্টারটা শুরু। এটা আছে এই আর্টিকেল 2 তে আছে, দেখেন সিম্পল ইন্টারেস্ট লেখা আছে, ওয়ান অফ দ্য মোস্ট বেসিক ইউজেস অফ ম্যাথমেটিক্স ইন ফিনান্স কনসার্নস ক্যালকুলেটিং, সম্ভবত আমার এখানে খুব ভালো ফটোকপি ওঠে নাই, অফ ইন্টারেস্ট, দ্য মোস্ট ফান্ডামেন্টাল অফ হুইচ ইজ সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টটা কি? সিম্পল ইন্টারেস্ট, ইন্টারেস্ট আর্নড অনলি অন দ্য অরিজিনাল প্রিন্সিপাল ইনভেস্টেড। শুধুমাত্র প্রিন্সিপাল বা আসল টাকার উপরে ইন্টারেস্ট যখন চার্জ হয় তখন সেইটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। এইটার উপর আমরা খুব সংক্ষিপ্ত আলোচনা করবো এবং নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখেন কেয়ারফুলি, বুঝতে পারবেন যে কেন এটাকে সিম্পল বলা হচ্ছে। ইফ ইনিশিয়াল প্রিন্সিপাল ইজ 100 টাকা and the rate of interest 10%, after 1 year the amount will be principal plus interest 10 equal to 110 টাকা. For the second year the initial principal remains 100 and the interest for the second year will be, এই যে প্রথম বছরে যে আমি 10 টাকা ইন্টারেস্ট পেলাম এটার উপরে কিন্তু আর কোনো ইন্টারেস্ট হবে না, ইন্টারেস্ট প্রত্যেক বছরে 100 টাকার উপরেই হবে। তার মানে এইটা হবে তাহলে 1 বছর পরে 110 টাকা, 2 বছর পরে 120 টাকা, 3 বছর পরে 130 টাকা।
মানে প্রত্যেক বছরে 10% রেট অফ ইন্টারেস্টে আমার ইন্টারেস্ট হবে 10 টাকা করে। এই যে interest charged only or interest given only on the principal amount is known as simple rate of interest. এর এগেইনস্ট আচ্ছা সিম্পল রেট অফ ইন্টারেস্টের আবার আমরা ফর্মুলা শিখে আসছি, সেটা আবার কি রকম দেখেন, এই যে এখানে আছে ফর্মুলা ডেরিভেশন ফর সিম্পল রেট অফ ইন্টারেস্ট। এখানটাই এই যে প্রিন্সিপাল যদি পি হয় তাহলে অ্যামাউন্টটা কি হবে, অ্যামাউন্টটা হবে পি প্লাস আই, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। যদি আর রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম হয়, এন যদি নাম্বার অফ ইয়ার্স হয়, তাহলে এক বছর পরে ইন্টারেস্ট হবে পি ইন্টু আর সমান পি আর। এখানে কিন্তু আমি একেবারে আর বলতে বোঝাচ্ছি, যেমন 10% হইলে আর এর মান 0.10, 15% হলে আর এর মান 0.15 অথবা 15%। ওই 100 অনেক বইতে দেখবেন যে আবার 100-কে আলাদাভাবে আনছে, ফর্মুলাটার ভিতরে আবার অনেকগুলো 100 আমদানি আসছে। 100 বাদ দেন, আমরা শিখবো, আমরা যেহেতু আগে ওই ডেসিমাল, ফ্র্যাকশন, পার্সেন্টেজ এইগুলো আমরা সিম্পল ম্যাথে বা বেসিক ম্যাথে শিখে আসছি, এই জন্য আমরা সরাসরি এমন একটা ফর্মকে ইউজ করব যেটা দিয়ে আমরা খুব দ্রুত অঙ্ক শেষ করতে পারি। যেমন আর এর মান রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম যদি 12% হয় তাহলে আর ইকুয়াল টু 0.12, অনেক 112/100 লেখা, ওই একই কথা। তাহলে আফটার 1 ইয়ার ইন্টারেস্ট হবে পি আর। যদি দেখেন পি ইকুয়াল টু যদি 100 হয় আর যদি 10% হয়, তাহলে পি আর ইকুয়াল টু 10 টাকা হচ্ছে, কারণ 100 ইন্টু 0.10 ইকুয়াল টু 10 টাকা, এর আগের এক্সাম্পলটার মতো। তাহলে তাহলে এক বছর পরে সুদ আসল কত হচ্ছে, অ্যামাউন্ট মানে কিন্তু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, যেটা আমরা বাংলায় জানি সুদ আসল। তাহলে সুদ আসল পি আর সুদ হলো পি আর। আর যদি হয় তাহলে পি কমন নিয়ে নিলাম, তাহলে এক বছর পরে এটা হয়ে গেল পি ইন্টু 1 প্লাস আর। আবার সেকেন্ড ইয়ারে যায় ওই একই পি এর উপরে ইন্টারেস্ট হবে, ওই আগের পি আর এর উপরে হবে না, তাহলে আবার এটা কম্পাউন্ড হয়ে যেত, সিম্পল হতো না, আবার একটা পি আর হলো। তাহলে 2 বছর পরে আবার এই যে প্রথম বছরে যে পি ইন্টু 1 প্লাস আর হলো, তার সাথে দ্বিতীয় বছরে ইন্টারেস্ট যোগ হবে, তাহলে দাঁড়িয়ে গেল কি পি ইন্টু 1 প্লাস আর প্লাস আর একটা পি আর, মানে ইন্টারেস্ট যোগ হলো, তাতে হয়ে গেল কি পি ইন্টু 1 প্লাস টুয়াইস আর। এইভাবে আফটার এন ইয়ার্স এইটা হবে a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এন আর। এইটাই হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্টের অ্যামাউন্টের ফর্মুলা, a ইকুয়াল টু 1 প্লাস a ইকুয়াল পি ইন্টু 1 প্লাস এন আর। এইটাই হচ্ছে আমার ইন কেস অফ সিম্পল ইন্টারেস্ট দ্য ইকুয়েশন ফর অ্যামাউন্ট আফটার এন ইয়ার্স ইজ দিস। তাহলে এখানে দেখেন আমি যদি পি দিয়ে গুণ করে দিই ডান পাশে, তাহলে হয় পি প্লাস পিএনআর, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস পিএনআর হচ্ছে এন ইন্টারেস্ট। এই পিএনআর কে বলা হচ্ছে ইন্টারেস্টের অ্যামাউন্ট, টোটাল আই, ক্যাপিটাল আই ইকুয়াল টু পিএনআর। এইটা বোঝা যায় কিনা একটু দেখেন, সবার কাছে ক্লিয়ার কিনা। সিম্পল রেট অফ ইন্টারেস্ট, সিম্পল রেট অফ ইন্টারেস্টের উপরে মাঝে মাঝে কিন্তু খুব সিম্পল প্রবলেম দিয়ে বসে, সুতরাং এটা যে আসবে না এটা কিন্তু চিন্তা করেন না। আমরা তাহলে স্লাইড চেঞ্জ করে পরেরটাই যাই, দেখি কি আছে, এইটাই যাই। কিন্তু সমস্যা হচ্ছে যে স্লাইড চেঞ্জ করে উপরের একটা অংশ মনে হয় ঢাকা পড়ে যাচ্ছে, বেশি জুম হয়ে গেছে স্যার। হ্যাঁ অতিরিক্ত জুম হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা আমি একটু দেখি অন্যভাবে দিতে পারি কিনা। এই জায়গাটায় আমি এইরকম যদি থাকে, আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় আপনারা ম্যাক্সিমাম এখন দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে এই যে এখন দেখেন এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা এটা কি আছে, an amount of pound 5000, আপনাদের বইতে এইটা কোথায় আছে, আছে না, হ্যাঁ
test your understanding 1. Test your understanding 1. Page number 273. পাওয়া গেছে? ওইটা একটু দেখেন বা এখানেও দেখতে পারেন। এখন এইটার যে সলিউশনটা আমি দেখি আপনাদের বইতে মনে হয় আমি যেভাবে স্লাইডে দেখিয়েছি এইভাবে হয়তো নাও থাকতে পারে, একটু দেখে নিন। অবশ্যই একই আছে, তবে ওখানে এর জায়গায় ভি আছে। অ্যামাউন্ট আমি এ মিন করেছি, ওরা এটাকে ভি বলেছে। আগে জাস্ট অ্যামাউন্ট আর ভ্যালু স্যার, এতটুকু ডিফারেন্স স্যার। অ্যামাউন্ট ফর অ্যামাউন্ট বিফোর ভ্যালু স্যার। তাহলে এখানে দেখেন যে an amount of 5,000 pound is investment at a rate of 8% per annum. তাহলে 8% per annum মানে আর এর মান কত? 0.08. What will be the value of the investment in 5 years? n এর মান 5, b এর মান 5,000. If simple interest added once at the end of the period, তাহলে ওই একদম 5 বছর পরে একবারে সিম্পল ইন্টারেস্ট দেওয়া হবে। সিম্পল ইন্টারেস্ট সোজা 1 বছরে হচ্ছে 5 * 40, তাহলে 400 টাকা। তাহলে 5 বছরে 400 গুণ 5 2000 টাকা, 5000 আর 2000 7000 টাকা। তা আমরা যে ফর্মুলাটা করলাম ওইটা একটু দেখি। the interest r equal to 8% equal to 0.08, also p equal to 5000, n equal to 5. so our formula is এখানে v দিয়েই করা আছে, অসুবিধা নেই, বইয়ের মতোই। p into 1 plus rn by nr, 5000 এটা করে এটা 7000 হলো। thus the value of the investment will be 7000 pound. আমার মনে হয় এটা সিম্পল ইন্টারেস্ট, কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কারো সমস্যা থাকে আপনারা মানে সেটা কথা বলতে পারেন। আচ্ছা, নেক্সট এইটা আছে আপনাদের সম্ভবত এটা টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 2. Calculate the value of the following assuming that the simple interest is added. 20,000 investment for 5 years at 5% per annum. এটা জি স্যার, 2 নাম্বার। হ্যাঁ 2. 50,000 investment for 3 years at 6% per annum. 30,000 investment for 6 years 1% per annum. তাহলে দেখেন এখানে তিনটে পার্ট আছে এই প্রবলেমটার। নাম্বার এ যেটা বলছে যে 20,000 ইনভেস্টমেন্ট 5 ইয়ার্স ফর 5, এখানে p equal to 20,000, n equal to 5, r equal to 0.05. তাহলে ওই ফর্মুলায় যদি আমি বসিয়ে দিই v equal to এটা পাওয়া যায় 25,000 টাকা। তার মানে 20,000 হচ্ছে আসল আর 5,000 টাকা ইন্টারেস্ট। 2 নাম্বারটাই যদি যান, বি নাম্বার 50,000 p 3 years, n equal to 3, r equal to 0.06. এই যে দেখেন এখানে বসিয়ে দিলাম 59,000 হলো। 50,000 টাকা আসল, 9,000 টাকা সুদ। এরপরটা 30,000 p, n equal to 6 and 1% interest, that is r equal to 0.01, r equal to 0.01. এটা যখন বসালাম তখন এটা হলো 37,200 টাকা, that is 7,200 টাকা is the interest. আমার মনে হয় সিম্পল রেট অফ ইন্টারেস্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? জি স্যার। ওকে, এরপরেরটা কি আছে? এরপরে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। মূলত আমাদের যত কম্পাউন্ডিং, ডিসকাউন্টিং, আইআরআর, এনপিভি যা কিছু আছে এরপরে সব হচ্ছে কম্পাউন্ড। স্যার সি নাম্বারটাতে কিন্তু কোয়ার্টার বলেছিল। হ্যাঁ স্যার মানে সি নাম্বার রিকোয়ারমেন্টে স্যার কোয়ার্টার বলেছিল, কিন্তু ওখানে মানে 4 দিয়ে গুণ হবে। সি নাম্বারে কি ছিল? ইনভেস্টেড ফর 6 ইয়ার্স। ও 1% ইন্টারেস্ট পার কোয়ার্টার। ইয়েস ইয়েস ইয়েস, ভালো জিনিস ধরছেন। তাহলে 1% যদি পার কোয়ার্টারে হয় বছরে কত হবে? সিম্পল রেট অফ ইন্টারেস্টে স্টেট 4%। হ্যাঁ 4% হবে, এত গুণ 4। তার মানে এখানে আর ইকুয়াল হচ্ছে 0.04, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? এটা একটু খেয়াল করেন যে কোয়ার্টার যদি হাফ ইয়ারলি থাকতো তাহলে 2 গুণ হতো, মান্থলি হলে 12 গুণ হতো, ঠিক আছে? 0.12 হতো। ওকে ওকে, থ্যাংক ইউ। এরপরে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে যেখানে প্রথম সময়ের ইন্টারেস্টটা পরবর্তী সময়ের প্রথমে প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে প্রিন্সিপাল হয়ে যায়। এইটাকে বলা হচ্ছে
এবং দ্বিতীয় সময়টাই বা সাবসিকুয়েন্ট ইয়ার গুলোতে বা টাইম গুলোতে এটা ওই সুদ আসলকেই আসল হিসেবে কনসিডার করে পুরোটার উপরে ইন্টারেস্ট চার্জ হয়। তাহলে এটা একটু দেখেন যে আমরা ওইটার মতোই যদি বলি যে পি যদি প্রিন্সিপাল আর এ যদি অ্যামাউন্ট হয় তাহলে অ্যামাউন্ট হবে প্রিন্সিপাল এবং ইন্টারেস্টের যোগফল, মোট ইন্টারেস্টের যোগফল। আর যদি ওই রকমের রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম হয় এবং এন নাম্বার অফ ইয়ার্স, ঠিক ওই সিম্পল যেভাবে চিন্তা করেছিলাম ওইভাবেই। তাহলে ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট হবে পি আর। এই পর্যন্ত সিম্পল যা আছে তাই মিল আছে, পরের বছরও মিল আছে। প্রথম বছরে সুদ হবে হচ্ছে পি আর, তাহলে এটা হলো প্রথম বছরের সুদ আসল এ অ্যামাউন্ট। এইটা দ্বিতীয় বছরে প্রিন্সিপাল হয়ে যাবে। ফর সেকেন্ড ইয়ার, এই যে ফর ফার্স্ট ইয়ার এখানে লেখা হুইচ ইজ দ্য ইনিশিয়াল প্রিন্সিপাল অফ সেকেন্ড ইয়ার। তাহলে সেকেন্ড ইয়ারে যে ইন্টারেস্ট হবে সেটাই টোটালটার উপরে আর গুণ হবে, অর্থাৎ এই যে টোটালটা এর সঙ্গে আর গুণ দিয়ে আমি সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট বের করলাম। তাহলে সেকেন্ড ইয়ারের সুদ আসল কত হবে? এইটা হলো ইন্টারেস্ট আর আসল হচ্ছে পি। এই যে পি ইনটু এই যে এটা হলো আসল, তাহলে পি ইনটু 1 প্লাস আর প্লাস পি ইনটু 1 প্লাস আর ইনটু আর। এই যে দেখেন অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর প্লাস পি ইনটু 1 প্লাস আর ইনটু আর ইকুয়াল টু, এইটাকে সিম্পলিফাই করলে হচ্ছে পি ইনটু 1 প্লাস আর হোল স্কয়ার। আপনি এক লাইন একটু বেশি করলে বুঝতে পারবেন যে এর পরের লাইনটা যদি আপনি সিম্পলিফাই করেন, এটা হচ্ছে পি ব্র্যাকেট আর পি কমন দিলে হয়ে যাচ্ছে না, হ্যাঁ পি কমন নিয়ে তারপরে মাথায় স্কোয়ার করে দিতে হবে। হ্যাঁ, এটা করে নিন নিজেরা সিম্পলিফাই। এটা খুবই সিম্পল যে এইটা থেকে এইটা হয় আর কি। এইভাবে যদি আমি স্টেপ বাই স্টেপ আগাইতে থাকি, আফটার এন ইয়ার্স এটা হয় হচ্ছে এটা অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে এইটা যদি অ্যামাউন্ট হয় তাহলে ইন্টারেস্ট পাবো কিভাবে? এই অ্যামাউন্ট থেকে পি বাদ দিলে। মনে করেন আমি 5 বছর পরে যে টাকা পাবো, একেবারে 5 বছর আগে আমি পি টাকা ইনভেস্ট করেছিলাম, তাহলে যেটা পাবো সেটা থেকে আসলটা বাদ দিলেই তো আমার এই 5 বছরের ইন্টারেস্ট বেড়ে যাবে। এইভাবে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট হিসাব করা হয়। এইটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন কেস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট দিস ফর্মুলা ইজ ফলোড, অ্যামাউন্ট ইকুয়াল টু স্যার লাস্ট ইয়েতে একটা আর ওমিট হয়ে গেল কিভাবে স্যার? 1 প্লাস আর হোল স্কয়ার, কিন্তু এর আগে তো আর আগের লাইনটা একটা আর আছে স্যার। ইকুয়েশনে যা দেখতেছি স্যার একটা আর দেওয়া আছে। ও এখানে কোথায়? বইতে? এটা নিচের থেকে দ্বিতীয় লাইনটা আছে স্যার আপনার স্লাইডে স্যার, বইয়ে এটা নাই স্যার। এই জায়গায়? জি স্যার, তৃতীয় লাইন। So after 2 years A equal to P plus after P 2 years এখানে হচ্ছে 1 প্লাস আর এটা তো কমন নিছে। না 1 plus এই যে না R এটা দেখেন, পি এই যে এই সো আফটার 2 ইয়ার্স এইটা না জি স্যার, হ্যাঁ এই লাইনে। মাঝখানে জি স্যার, এই লাইনে একটা আর আছে, এই আরটা গেল কইছে। এই আরটা জি স্যার, এইটা আপনি একটু a প্লাস 1 প্লাস আর হোল স্কয়ারের ফর্মুলা 1 প্লাস 2r প্লাস r স্কয়ার। এটা গেল দুইটা 1 প্লাস আর ডাবল হয়ে গেল, কিন্তু এই আরটা গেল কোথায় স্যার? না ঠিক আছে দেখেন আমি বলছি, এখানে গুণ করলে কত হয়? p প্লাস pr, তাই না? জি স্যার। আর এখানে গুণ করলে কত হয়? pr প্লাস pr স্কয়ার, হ্যাঁ তাই হয় না? জি স্যার। তাহলে প্রথমে থাকলো p প্লাস pr প্লাস pr প্লাস pr স্কয়ার, তাহলে দুটো pr হচ্ছে না? জি স্যার, হ্যাঁ। তাহলে p কমন নিয়ে নেন, 1 প্লাস 2r প্লাস r স্কয়ার থাকে না? ওই সূত্রে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 প্লাস 2r প্লাস r স্কয়ার সমান 1 প্লাস r হোল স্কয়ার। আর একটা লাইন বাড়াইলে সুন্দর হতো। হ্যাঁ বাড়াইলে ভালো হতো, আমি দেখি দিতে পারি কিনা, দাঁড়ান। এখানে যদি এই জায়গাটাই হচ্ছে, যদি আমি p কমন নিই এবং এই এত প্লাস 2r প্লাস
r স্কয়ার সুপারস্ক্রিপ্ট এখানে দিয়ে 2 না এটা হবে না। আচ্ছা এটা সমান এখানে আবার আরেকটা পি আর এইটাকে এখানে নিয়ে আসি। এবার ঠিক আছে, জি স্যার, বোঝা গেল তো কিভাবে হলো? 1 স্কয়ার হয়ে গেছে, ঠিক আছে স্যার। ওকে, আমার মনে হয় তাহলে এখন অনেকটা ক্লিয়ার হয়েছে আগের তুলনায়। তাহলে বোঝা গেল যে 2 বছর পরে এটা হচ্ছে, তাই না? এইভাবে n বছর পরে হবে, ওই যে শুধু পাওয়ারটা চেঞ্জ হবে, p * 1 + r হোল টু দি পাওয়ার n। যদি 3 বছর হতো n এর জায়গায় এই যে এখানে 2 এর জায়গায় 3 হতো, 5 বছর হলে n এর জায়গায় এই 2 এর জায়গায় 5 হতো। এই হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। এইটা আপনাদের এই ফর্মুলাটা দেওয়া আছে হচ্ছে পেজ নাম্বার 274 এর উপরের দিকে, একটু দেখবেন ওই বক্সটার উপরে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি জিনিস আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার হলো, তাই তো? ইকুয়েশনটা ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন দেখেন যে এই যে কম্পাউন্ডিং এই পৃষ্ঠাটা একটু দেখাই। এইটা আবার আপনাদের বইতে ঠিক এই ফর্মুলাটা দেওয়া আছে, আচ্ছা হয়তো নাই, ঠিক আছে এখান থেকে উঠাই নেন। সব বইয়ের সাথে মিলে না স্যার, অনেকের পুরনো এডিশন তো। না, নতুন এডিশনেও এগুলো নাই। আচ্ছা, এই কম্পাউন্ডিংটা দেখেন, প্রথমে আছে অ্যানুয়াল কম্পাউন্ডিং। আপনাদেরকে যে ফর্মুলাটা শিখালাম ওখানে কিন্তু বলেছিলাম যে আর এর মান হচ্ছে ইন্টারেস্ট পার অ্যানাম, এন ইজ ইয়ার্স, এইটা বলেছিলাম না আগেরটাই? এই দেখেন, এই যে এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম অর পার ইয়ার, এক বছরের। এই জন্য এই ফর্মুলাটা অ্যানুয়াল কম্পাউন্ডিং আমরা এটাকে বলছি। when p is the principal, n is the number of years and r is the rate of interest per annum, then the formula of compounding is this. এখন বলে দিল ওই যে ওখানে যেরকম সিম্পল রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে ওই যে সি নাম্বার অঙ্কে একজন ধরিয়ে দিলেন যে এটা তো স্যার কোয়ার্টারলি ইন্টারেস্ট, ওখানে জাস্ট 4 দিয়ে গুণ করে দিলাম, বার্ষিক ইন্টারেস্ট বের হয়ে গেল। এখানে কিন্তু 4 দিয়ে গুণ দিলে হবে না। এই জন্যে এইটাকে এখানে আলাদাভাবে এই যে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং, এটার মানে কি? মানে হচ্ছে যে এটা 2 রকম হতে পারে, যে এক বছরকে আবার তারা কয়েকটা ভাগে ভাগ করেছে। মনে করেন যে 6 মাস পর পর ইন্টারেস্ট, 3 মাস পর পর ইন্টারেস্ট, বা মাসে মাসে ইন্টারেস্ট, সপ্তাহে সপ্তাহে হইলে বছরে 52 বার ইন্টারেস্ট, তাই না? তাহলে ওই যে অনেক ব্যাংক অনেক সময় অ্যাডভার্টাইজ করে যে প্রতিদিন ইন্টারেস্ট, এর মানে হচ্ছে কি প্রতিদিন ইন্টারেস্ট মানে আপনাকে বছরে 365 দিন ইন্টারেস্ট দেবে। তাহলে মনে করবেন কি যে তাহলে তো ব্যাংকের বিরাট লস, আসলে লস হবে না, রেটটাও তারা ওইভাবেই ফিক্স করবে, অঙ্ক বসেই ফিক্স করবে। তাহলে একটা বছরকে যখন আমি একাধিক ভাগে ভাগ করব তাকে বলা হচ্ছে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং। এইটা অবশ্য যেটা যদিও অন্য বইতে আলাপ নাই, আমি শুধু মুখে বলে রাখি। মনে করেন যে 2 বছর ব্যাপী ইন্টারেস্ট, তখন কিন্তু আবার ওই এক বছরকে দ্বিগুণ করা হচ্ছে। তো ওইগুলো আমরা এখন চিন্তা না করে আমরা সরাসরি চলে যাই যে একটা বছরকেই আমরা একাধিক ভাগে যদি ভাগ করি, যদি 6 মাসে ভাগ করি তাহলে 2টো পার্ট হবে, যদি 3 মাস পর পর ভাগ করি 4টে পার্ট হবে। এইভাবে একাধিক ভাগে ভাগ করা যায়, তাকে বলা হয় মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং। তারপরে যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, the effect of compounding more than once a year can be expressed as this. ফর্মুলাটা সেম, শুধু ডিফারেন্সটা কোথায় একটু দেখেন। আর কে এম দিয়ে ভাগ করা হচ্ছে, এন এর সাথে এম গুণ করা হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এম কি? এখানে বলা আছে
এম হচ্ছে আচ্ছা ফ্রিকোয়েন্সি অফ ইন্টারেস্ট পিরিয়ড। হ্যাঁ, এই যে এম small m হচ্ছে which is the number of times per year compounding is made। এটা হ্যাঁ ওইভাবেই বলা হয়, ফ্রিকোয়েন্সি বলা হয়। তা আমি ইনিশিয়ালি আর ফ্রিকোয়েন্সিতে যাচ্ছি না, আমি বলছি যে বছরকে কয় ভাগে ভাগ করা হলো। মনে করেন যে আপনার রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 12% পার অ্যানাম। আপনাকে বললো যে হাফ ইয়ারলি কম্পাউন্ডিং মানে কি, বছরে কয় ভাগ করা হলো? 2 বার স্যার। 2 ভাগে দুই স্যার। ভাগ। তাহলে এই আর এর মান হবে 0.12 12%, এম এর মান হবে 2, এখানেও এম এর মান হবে 2। যদি বলে যে 15% ইন্টারেস্ট কম্পাউন্ডিং কোয়ার্টারলি, তখন এইটা আর এর মান হবে 0.15, কোয়ার্টারলি মানে বছরকে 4 ভাগ করা হলো, এম এর মান হবে 4, এখানেও এম এর মান হবে 4। তাহলে বোঝা গেল এম কি? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এইটা হচ্ছে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং এর ফর্মুলা। এইটাই মূলত, এইটাকে জেনারেল ফর্মুলা বলা হয়। এইটা তো একদম ইয়ারে ফিক্স করে দিচ্ছে, অনেক সময় ইয়ারে আসে না, আসে হচ্ছে বছরের ভিতর বিভিন্ন টাইমে, তখন আমরা এই ফর্মুলাটাই, যারা এইটা মনে রাখতে পারে তাদের শুধু খেয়াল রাখতে হবে যে মাল্টি পিরিয়ড হলে আর কে এম দিয়ে ভাগ করতে হবে, এন কে এম দিয়ে গুণ করতে হবে, যে এইটা মনে রাখাটাই সাফিসিয়েন্ট, তাহলেই এই নিচে এইটা মনে থাকবে। এরপরে তাহলে আমরা একটু দেখি যে এইটার ইফেক্টটা কি, এই জায়গায় আসেন। এখানে বলা হচ্ছে এক্সাম্পল অফ কম্পাউন্ডিং অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি, কোয়ার্টারলি এন্ড মান্থলি। দেখেন এর ইফেক্টটা কি হবে। আমি বলছি যে আমার প্রিন্সিপাল টাকা হলো 1000, বছরের সুদ আসল বের করতে হবে। রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম, 10% পার অ্যানাম। আচ্ছা, তাহলে যদি আমরা ওই ফর্মুলা ধরি, যদি অ্যানুয়ালি হয় তাহলে সেম আর হোল টু দি পাওয়ার n মানে 2, মান 1000, আর এর মান 10% 0.10, n এর মান 2, আমি পাবো 2 বছর পরে 1210 টাকা। বোঝা যায় না প্রথমটা? জি স্যার। সেমি অ্যানুয়ালি যদি হয় তার মানে বছরকে, দেখেন এম এর মান কিন্তু 2, এম এর মান যদি 2 হয় তখন আমি ওই যে আগের পৃষ্ঠার যে এই ফর্মুলাটা ব্যবহার করব। তার মানে পি হচ্ছে 1000 টাকা, আর এর মান 0.10, এম এর মান 2, এখানে 2 বছর 2 ইন্টু 2, দেখেন এই যে পি ইন্টু প্লাস আর বাই 2 ইন্টু 2 ইন্টু 2 বছর। এইটাকে সিম্পলিফাই করলে কত হয়? 1216 টাকা। তাহলে দেখেন একই রেট অফ ইন্টারেস্টে জাস্ট বছরে 2 বার কম্পাউন্ডিং করাতে দেখেন কোথায় ছিল 1210 টাকা, 6 টাকা বেড়ে গেল। যদি বলে কোয়ার্টারলি কম্পাউন্ডিং তাহলে এম এর মান হবে 4, ফর্মুলাটা হবে আর বাই 4 ইন্টু 2 ইন্টু 4, তখন হবে কিন্তু 1218 টাকা। যদি বলে মান্থলি কম্পাউন্ডিং তাহলে এম এর মান হবে 12, a ইকুয়াল টু 1000 ইন্টু 1 প্লাস 10% বাই 12 ইন্টু 2 ইন্টু 12, হবে 1220 টাকা। তাহলে কি হচ্ছে দেখেন, অ্যানুয়াল, সেমি অ্যানুয়াল, বছরকে আমি যত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব আমার সুদাসল বা অ্যামাউন্ট কিন্তু তত বেশি পাবো। এখান থেকে একটা কি বলা যায়, বলা যায় যে ফ্রিকোয়েন্সি অফ, এই যে এখন এই ফ্রিকোয়েন্সি কথাটা হচ্ছে, ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং যত বেশি হবে একই রেট অফ ইন্টারেস্টে অ্যামাউন্ট তত বেশি হবে একই পিরিয়ডের জন্য। ক্লিয়ার হচ্ছে তো? নরমালি এটা কোয়ার্টারলি করলে পরে ইন্টারেস্টটা বেশি চার্জ হয়। 10 বন্ধ বাস্তবে 20 পাইতেছে। মান্থলি
মান্থলি মান্থলি 20, কিন্তু কোয়ার্টারলি হলে 18 টাকা পাচ্ছি। হ্যাঁ, কোয়ার্টারলি হলে 8 টাকা বেশি হচ্ছে বছরের চেয়ে, আর মান্থলি হলে 10 টাকা বেশি পাচ্ছে। আপনারা ডেইলি সাপ্তাহিক করতে পারেন, সপ্তাহে m = 52 ধরে, তখন দেখবেন আরো বেশি হচ্ছে। আর বাইরে যাচ্ছে। হ্যাঁ, তখন 12 টাকায় 52, এই জায়গায় 2 × 52। এনজিওরা তাই করে। হ্যাঁ, কিছু কিছু এনজিও তাই করেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে এনজিও গুলো তো যে বলে না যে 39% হয়ে যায়, 40% হয়ে যায়। তখন যখন বলি, প্রশ্ন করি যে আপনারা তো কম নেন, সেটা ঠিক আছে, কিন্তু কতদিন পর পর আদায় করেন? এরা করে কি যে মনে করেন 15% ইন্টারেস্ট, তাহলে দিল হয়তো 1000 টাকা, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 1000 প্লাস 150, তাই না? আমরা যে কনজিউমার লোন গুলো নেই, ওইটাও 12% সেট করে বাস্তবে যায় 24% করে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আসলে নিয়ম কিন্তু এইটা না। নিয়ম হচ্ছে আমার প্রথমে থাকবে হচ্ছে 1000 টাকা, 1 মাস পরে আমার বা 1 সপ্তাহ পরে আমার প্রথম কিস্তি দিতে হবে। 1 সপ্তাহ পরে যখন আমি প্রথম কিস্তি দেব, তখন তাদের উচিত ছিল ওই 7 দিনের ইন্টারেস্ট চার্জ করবে, করে ওই আসলের সাথে যোগ দেবে। যোগ দিলে আমি যে টাকাটা দিলাম ওই টাকাটা বিয়োগ করে তখন আমাকে বলে দেবে যে আপনার এখন ব্যালেন্স থাকলো 900 এত টাকা। তারপরে আবার 1 সপ্তাহে যাবো, আবার তারা চার্জ করবে, কিন্তু বাস্তবে এটা করে না। এরা করে কি, ওই 1 বছরের ইন্টারেস্ট 150 টাকা, তাহলে আপনি আমার কাছে মোট পাবে 1 বছর পরে 1150 টাকা। ওইটাকে স্টেট 12 দিয়ে ভাগ করে, এই বা সপ্তাহে হইলে পরে 52 দিয়ে ভাগ করে, পরে বলে যে আপনি প্রতি সপ্তাহে এত করে দেবেন। তাতে ইন্টারেস্ট রেট কিন্তু অনেক বেশি হয়, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যেটাকে বলা ইফেক্টিভ রেট। এটা আমরা আসবো পরে। তাহলে এইটা আমরা দেখলাম অ্যামাউন্টের তারতম্যটা কি হয়। এখন আসি একটা এক্সাম্পলে। এটা আছে আপনাদের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 3 সম্ভবত। ইয়েস স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার, বাই মান্থলি হলে স্যার কি হয় স্যার? বাই মান্থলি একটু জোরে বলেন, ক্লিয়ার হচ্ছে না। স্যার, বাই মান্থলি হলে কি হবে স্যার? এটা কি মাসে 2বার ধরবো নাকি স্যার 2 মাসে বাই মান্থ হইলে পরে তো 2 মাস, বছরকে 6 ভাগে ভাগ করা হলো, মানে 2 মাসে একবার স্যার? হ্যাঁ, বাই মান্থলি মানে 2 মাস পর পর। ওকে স্যার। আচ্ছা, এখানে এক্সাম্পলটা, an amount of £5,000 is investment at a fixed rate of 8% per annum. আপনারা একটা বিষয় এখানে মানে ক্লিয়ার থাকবেন, এই যে রেট অফ ইন্টারেস্ট অবশ্যই কিন্তু এটা 8% পার অ্যানাম হতে হবে, তাহলেই ওই ফর্মুলা ব্যবহার করবেন। যেমন আমি আবার একটু ব্যাকে যাই, যেমন এই যে 10%, এটা কিন্তু পার অ্যানাম রেট অফ ইন্টারেস্ট। যদি আপনাকে বলতো যে এটা পার অ্যানাম না, আপনি কোয়ার্টারলি করবেন, পার কোয়ার্টার 2.5%, তাহলে কিন্তু এখানে 4 দিয়ে ভাগ দিতাম না, যেহেতু কোয়ার্টারের ইন্টারেস্ট দেওয়া আছে, অতএব ওইটাই ফাইনাল। এটা ভাগাভাগি কোনো, যেহেতু এটা বার্ষিক দেওয়া আছে, আমি ইন্টারেস্ট বের করছি কোয়ার্টারলি, সেই জন্য বার্ষিককে কোয়ার্টার 4টে দিয়ে ভাগ করে নিচ্ছি। যদি কোয়ার্টারলি ইন্টারেস্ট থাকতো তাহলে কিন্তু এই ভাগের প্রয়োজন হতো না। এইটা আমরা আরো অঙ্ক করলে ক্লিয়ার হবে। তাহলে এখানে what amount will be the value of the investment in 5 years time if the interest is compounded? প্রথমে আছে অ্যানুয়ালি, দ্বিতীয় আছে এভরি 6 months, মানে সেমি অ্যানুয়ালি বা বছরে 2 বার। তাহলে প্রথমটা তো সোজা, r = 0.08, p = 5000, n = 5, তাহলে v = 1 + r হোল টু দি পাওয়ার 5। এটা করলে আমি পাবো 7346.64 টাকা অর পাউন্ড। Thus the value of the investment will be এত। এখন আসেন, আমি এত আলোচনার ভিতরে যাচ্ছি না, শুধু বলছি যে এখন 6 মাস মানে বছরকে 2 ভাগে ভাগ করলেন, তাহলে আপনার ফর্মুলাটা কি হবে? ওই যে আমরা ওই ফর্মুলায় যাই, এটা যেহেতু 5000 8% 5 বছর, তাহলে আমাদের এই যে নিচের ফর্মুলায় যাই, তাহলে এটা 5000 প্লাস 1 প্লাস এটা 0.08, এইটা বছরে 2 বার, তাহলে এটা 2, আর এখানে হবে 2 × 5 অথবা 5 × 2 যাই বলি। তাহলে স্যার, ইয়েস স্যার এখানে আপনি বললেন যে
এই কম্পাউন্ডিং মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং এ ওই সূত্রের মধ্যে যদি পার অ্যানাম ইন্টারেস্ট রেট দেওয়া থাকে সেক্ষেত্রে আমি বসাতে পারবো। এখন যদি ফিক্সড রেট অফ 8% এখানে যদি পার কোয়ার্টার দেওয়া থাকে বা পার উইক দেওয়া থাকে, পার কোয়ার্টার থাকলে আপনাকে কি বের করতে বলে সেটার দিকে তাকাতে হবে। কিন্তু যদি পার কোয়ার্টার দেওয়া থাকে আর আপনাকে যদি অ্যানুয়ালি বের করতে বলে তাহলে ওই পার কোয়ার্টারের সাথে 4 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছেন? যদি এখানে আসবে না, এইটা আপনাদের আসবে না। আপনাদের যেটা আসবে মনে করেন যে এইটা যেমন সেমি অ্যানুয়াল বা 6 মাস আর কি, তাই তো? বছরকে 2 ভাগে ভাগ করছে। যদি এখানে বলতো যে রেট অফ ইন্টারেস্ট 4% পার সেমি অ্যানুয়াল, তাহলে আপনাকে ভাগ করা লাগতো না। মানে যে, বুঝতে পারছেন? এই ধরনের অঙ্ক মনে হয় পরে আসে। আপনারা এইটা আপাতত দেখেন, আমি ওই জায়গায় হয়তো যাব। সম্ভবত এই ধরনের অঙ্ক আসে। এই যে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং পড়ে গেলে আমরা হয়তো দেখতে পেতে পারি। তা সেটা আমরা ওখানে যে আলাপ করব। এখানে তাহলে দেখেন আমার দেওয়া আছে 8% পার অ্যানাম, আমার চাচ্ছে হচ্ছে 6 মাসে এভরি 6 মান্থসে কম্পাউন্ডিং। তাহলে পরে যেহেতু এটা পার অ্যানাম, তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করতে হবে। এই দেখেন এখানে 5000 ইনটু 1.04 আসলো কোত্থেকে? 1 প্লাস আর এর মান 0.08 ভাগ 2। এটা করলে 1.04 10 টু দি হোল টু দি পাওয়ার 10 আসলো কোত্থেকে? 5 বছর ইনটু এই যে সেমি অ্যানুয়ালের 2 এর মান 2, ওখান থেকে 10 আসলো। 10 আসলে 7401.22। বোঝা যায়? এটা ক্লিয়ার কিনা দেখেন। স্যার তাহলে তো 8% যখন আমরা এভরি 6 মান্থের জন্য বের করব তখন তো মানে আর এর মানটা হচ্ছে 2 দ্বারা ভাগ করে মানে ইন্টারেস্ট রেটটা অর্ধেক হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই 6 মাসের জন্য অর্ধেক করে নিলাম। যেহেতু বছরেরটা দেওয়া আছে, আমাকে 6 মাস কম্পাউন্ডিং করতে হবে, সেই জন্য 2 ভাগ করে নিলাম। আবার টাইমটা ডাবল হয়ে যাচ্ছে। এক বছর এখন দুটো পিরিয়ড হয়ে যাচ্ছে। স্যার এর নাম কি বাৎসরিক না? হ্যাঁ বাৎসরিক। আর এর মান বাৎসরিক 10 বছর। এই কে বাদ করবো কেন স্যার? এই তো বছরেরটা, এই তো বছরের ইন্টারেস্ট, আর আপনি তো কম্পাউন্ডিং করতেছেন বছরে 2 বার, সেই দিয়ে ভাগ করবেন। 6 মান্থস যখন আসবে তখন। হ্যাঁ হ্যাঁ, কোয়ার্টার হতো তাহলে 4 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে, আমি তাহলে একটু গ্যাপ দিই। হ্যাঁ, থাকি। আপনারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আসেন, আমি 7:05-6 এর দিকে ওপেন করব। ওকে স্যার, 7:05 স্যার।
আশা করি সবাই আবার কানেক্টেড হয়েছেন এবং আসছেন। আমি এই স্লাইডটা নিয়ে আলাপ করেছি, এখন আমি পরের স্লাইডে যাই, দেখি আর একটা এক্সাম্পলে। এইটা একটু দেখেন, এইটা আপনাদের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 4, এখানটাই দেখেন, এখানেও কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলছে, কিন্তু তিনটে একসঙ্গে আপনি চিন্তা করেন যে আমার প্রিন্সিপাল 20,000 টাকা, ইনভেস্টেড ফর 5 years at 5% পার অ্যানাম, ঠিক আছে, প্রতি বছরের সুদ হচ্ছে 5%। পরেরটা প্রিন্সিপাল 50,000 pound ইনভেস্টেড ফর 3 years, 6% পার অ্যানাম। লাস্ট ওয়ান ইজ 30,000 pound invested for 6 years with 1% interest per quarter. 1% interest per quarter. তাহলে আমরা প্রথম দুটো তো সমস্যা নেই, এটা সিম্পল যে 5%, 5 years, 20,000 pound. So V equal to 1 plus R whole to the power n, P into 1 plus R, 1 plus 0.05। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমি এখানে একটা প্লাস লাগিয়ে দিই, এই 1, এইটা হোল টু দি পাওয়ার n এত। দ্বিতীয়টাও কোনো সমস্যা নেই, এইটা, তাহলে এটা হয়ে গেল 59,550.80, এটা নাম্বার বি, 3 years। লাস্ট ওয়ান ইজ 30,000 ইনভেস্টেড ফর 6 years, 6 বছরের সুদ বের করতে হবে, কিন্তু আমার দেওয়া আছে 1% পার কোয়ার্টার। পার কোয়ার্টার মানে এক বছরকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 6 বছর হবে 24টা অংশে, তাই না? 24টা অংশে। তা আমরা ওই ফর্মুলায় যাব, আমাদের যে ফর্মুলাটা দেওয়া আছে, অথবা আপনি এইভাবেও চিন্তা করতে পারেন যে এইটা যেহেতু আমার বছরে দেওয়া আছে 6 বছর, তাহলে আমি এই কোয়ার্টারকে কনভার্ট করে নিই। তাহলে এক কোয়ার্টারের ইন্টারেস্ট যদি 1% বা 0.01 হয়, তাহলে 4 কোয়ার্টারের ইন্টারেস্ট হবে হচ্ছে 4 into 0.01 equal to 0.04 হবে। এইটা একভাবে হতে পারে। আর একটা হচ্ছে যে না, আমি 1%ই রাখবো, আমার পিরিয়ডটাকে আমি বাড়িয়ে নেব। ওই ফর্মুলাটার দিকে খেয়াল করেন আপনি একটু, যে আমি আবার একটু ফর্মুলাটাই ব্যাক করছি আপনাদের বোঝানোর জন্য। এখানেই চিন্তা করেন, এখানে আর এর মান কিন্তু পার অ্যানাম দেওয়া নেই, দেওয়া আছে পার কোয়ার্টার। এম এর মান 4, কিন্তু যেহেতু কোয়ার্টারে আর এর মান দেওয়া, এখানে ভাগটা আমি করব না, ভাগটা ওরা করে দিয়েছে। এখানে হচ্ছে আমি এম এর মান 4 বসাবো। তাহলে ওইটা কি দাঁড়াবে, ওই অঙ্কটা কি দাঁড়াবে দেখেন, পি হচ্ছে 30,000, এন হচ্ছে 6, এই দুটা ঠিক আছে। আর এর মান 1, এম এর মান 4। তাহলে 30,000 এখানে আর বাই এম হচ্ছে 0.01, অর্থাৎ ওই ভাগটা টোটালটা ওরা করে দিয়েছে, যেহেতু ওরা বলছে যে পার কোয়ার্টার ইন্টারেস্টেড দেওয়া, মানে ইয়ারলিটাকে ওরা কোয়ার্টার করে দিয়েছে। অর্থাৎ এই ভাগটা আমাকে করতে হবে না, আমি সরাসরি 0.01 বসাবো। এম এর মান এখানে যেহেতু এন এর মান ইয়ারে দেওয়া আছে, আমাকে কোয়ার্টার করতে হবে, একে 4 দিয়ে গুণ দেব। তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে 30,000 into 1 plus 0.01 whole to the power 24। দেখেন এই যে 30,000, এখানে যদি মনে করেন একটা প্লাস দিলে ভিজিবল হয়, এই দেখেন 1 plus 0.01 whole to the power 24। এই যে 24 কোত্থেকে আসলো, এই যে 6 into 4 গুণ করে 24 আসলো। তাহলে এইটা হবে আমার অ্যামাউন্ট বা সুদ আসল। বোঝা গেল কিনা দেখেন একটু। জি স্যার, ক্লিয়ার। ওকে, কারোর সমস্যা থাকলে প্রশ্ন করেন। আচ্ছা, এরপরে আমরা যাই, এখানে কি আছে, এটা ইকুইভ্যালেন্ট ইন্টারেস্ট রেট। এইটা দেখেন আপনাদের বইয়ের ওই পৃষ্ঠারই শেষের দিকে আছে, ইকুইভ্যালেন্ট রেট অফ ইন্টারেস্ট ফর
ইকুইভ্যালেন্ট রেট অফ ইন্টারেস্ট আসলে কি সেটা আমরা দেখবো। ওই যে যেটা এনজিও দের এক্সাম্পল যেটা উঠালেন, যে অথবা আমরা এই যে মাল্টি পিরিয়ড যে ইন্টারেস্ট নিয়ে আলোচনা করলাম, মোটামুটি ওই কনসেপ্টই, যে আপনাদের বইতে আছে সাপোজ দি রেট অফ ইন্টারেস্ট অন এ লোন ওয়াজ stated to be 8% per annum with payment made every 6 months. যে 8% বছর সুদ, কিন্তু 6 মাস পর পর পেমেন্ট হবে। This means that 4% would be paid every 4 months. তার মানে 8% ইন্টারেস্ট কে দুই ভাগ করে নিল। আচ্ছা, we can find the effective annual rate of interest by considering the impact of 2-4% increases to an annual value of $1. এইটা ধরেন যে যদি 6 মাস পর পর 4% করে হয়, তাহলে ইফেক্টিভলি আসলে দাঁড়ায় কত? যেমন ধরেন যে আপনি 6 মাস পরে আপনি এই জায়গাটায় বইতে যেটা আছে যে 8% পার অ্যানাম, যেহেতু 6 মাস পর পর কিস্তি দিতে হবে, তাহলে প্রতি 6 মাসে তাহলে ইন্টারেস্টটাকে আমি অর্ধেক করে নিলাম, 8 এর অর্ধেক 4 হয়ে গেল। তাহলে 6 মাস পরে আমার অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 1.04, মানে 1 টাকা যদি আমার আসল হয় তাহলে তার উপরে সুদ হবে 4 পয়সা, 1.04। এই 1.04 হবে দ্বিতীয় 6 মাসের ইনিশিয়াল প্রিন্সিপাল। সুতরাং 1.04 কে আবার আমি 4% আপ করব, করলে দেখা যাবে যে আমার ইন্টারেস্ট রেট আসলে 8% থেকে বেশি হয়ে গেছে, 8.16% হয়ে গেছে। তা এইটা কিভাবে আমরা করব সেটাই হচ্ছে বিষয়। এইটা করার আগে আপনাদের এই বইতে যেভাবে আছে আমি একটু সেইভাবে দেখে নিই। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 5 এ যেটা আছে সেইটা আমি এখানে এক্সাম্পল হিসাবে দেখিয়েছি। অ্যান ইনভেস্টর ইজ কনসিডারিং 2 ওয়েজ অফ ইনভেস্টিং 20,000 অফ এ পিরিয়ড। তার কাছে অপশন আছে দুইটা, একটা হচ্ছে অপশন এ অফার্স 5% কম্পাউন্ডেড এভরি 3 মান্থস, আর একটা আছে 3.2% কম্পাউন্ডেড এভরি 6 মান্থস। দেখেন আপাত দৃষ্টিতে আমার এটা 3 মান্থস পর পর যদি 1.5% করে হয়, তাহলে বছরে হয় সরাসরি যদি গুণ করি আমি 4 দিয়ে 6 হয়ে যায়, আর এইটাকে যদি যেহেতু এটা 6 মান্থ ডবল করলে 6.4 হয়ে যায়। এখন তাহলে আমি কিভাবে অঙ্কটা করব? হুইচ ইজ দ্য বেটার অপশন? আমি কি এইটা চুজ করব নাকি এইটা চুজ করব? তা আমরা যদি প্রথম অফার এটা দেখি, অপশন এটা, এখানে p ইকুয়াল টু 20,000, n ইকুয়াল টু কি হচ্ছে, এইটা যেহেতু কম্পাউন্ডেড এভরি 3 মান্থস মানে কোয়ার্টারলি, 3 মান্থস মানে কোয়ার্টারলি হলে আসলে বছরকে 4 ভাগে ভাগ করা হলো। যেহেতু এটা 10 বছরের ইনভেস্টমেন্ট, তাহলে আমার এখানে কোয়ার্টার হচ্ছে মোট 40টা, এই যে 40টা কোয়ার্টার। আর রেট অফ ইন্টারেস্ট আমার দেওয়া আছে 0.015 হবে এটা পার কোয়ার্টার 3 মাস। তাহলে ইকুয়েশনটা হবে কি, p ইনটু 1 প্লাস এই ভাগটা r/m যেটা, এটা তারা করে দিয়েছে। যদি বছর না থাকে এটা সরাসরি কোয়ার্টারের রেট দিয়ে দিয়েছে, অতএব আমাকে আর এখানে ভাগ করতে হবে না, শুধু পাওয়ারটা বছরকে কোয়ার্টারে কনভার্ট করতে হবে। এই গুণটা এখানে না দেখিয়ে আমি এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে আমার ভ্যালুয়েশন 10 বছর পরে হবে এইটা 36,280 টাকা 37 পয়সা। একইভাবে অপশন বি যদি আমি অ্যানালাইসিস করি, এখানে 3.2% পার 6 মান্থস, তার মানে এখানে কিন্তু 6 মাসেরটা দেওয়া আছে, তাহলে 10 বছর আছে আমার টাইম। এখানে হাফ ইয়ার বা 6 মাস আছে হচ্ছে তাহলে 20টা, এই 20 আছে, এইটা 0.02, এইটা হবে 37,551 টাকা 21 পয়সা। তাহলে দেখা যাচ্ছে এই দুটো যদি আমি এখন কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে আমার অপশন বিটাই আমার জন্য বেশি মানে বেটার আর কি, বেটার ইনভেস্টমেন্ট হবে। এইটা ক্লিয়ার কিনা একটু বলবেন। স্যার আরেকবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা, এখানে দেখেন আমি এবার এই সলিউশনের দিকে না তাকাই আপনাদেরকে বলবো, ওই ফর্মুলার দিকে তাকাই বলবো। সেটা হচ্ছে এই তারা রেটটা কিভাবে দিয়েছে, 1.5% কম্পাউন্ডেড এভরি 3 মান্থস, তার মানে এইটা হলো কোয়ার্টারলি ইন্টারেস্ট রেট। কোয়ার্টারলি ইন্টারেস্ট রেট হওয়ার কারণে
এই যে R/M সরাসরি 0.015 দেওয়া আছে। এইটার আপনাকে আর কে এম দিয়ে ভাগ করার দরকার নেই, ভাগটা ওরা করে দিয়েছে। আর এখানে স্যার এখানে এম মাথায় আনাই যাবে না স্যার, এখানে যেহেতু স্যার আমার কোয়ার্টারলি ইন্টারেস্ট রেট দেওয়া, সুতরাং আমার কোয়ার্টারলি হলো পূর্ণাঙ্গ সংখ্যা, এখানে রেটের ক্ষেত্রে আনা যাবে না, কিন্তু এখানে আনতে হবে পাওয়ারে। এখানে স্যার আমাকে যেহেতু স্যার হ্যাঁ, ইন্টারেস্ট রেটটা যেহেতু কোয়ার্টারলি, অতএব এখানে বছরটাকেও কোয়ার্টারে কনভার্ট করে নিতে হবে। পরের অঙ্কটাই ইন্টারেস্ট রেটটা হাফ ইয়ারলি 0.032, সেই জন্য এইটাকে হাফ ইয়ারে কনভার্ট করতে হবে। যেহেতু এন আছে 10 বছর, তাহলে 10 বছর মানে হচ্ছে 20টা হাফ ইয়ার, তাহলে এখানে 2 × 10 লিখে অঙ্কটা করতে হবে। ঠিক এইটাই আর কি এখানে করা আছে ওই ফর্মুলা অনুযায়ী। ক্লিয়ার? আচ্ছা, আমি পরের স্লাইডে যাই তাহলে, দেখি কি আছে। স্যার বিষয়টা ক্লিয়ার, কিন্তু ওই যে 40 পাওয়ার, হ্যাঁ 40 পাওয়ার যে ক্যালকুলেশন, এটা তো স্যার ওই সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া করা যায় না। না না না, এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া হবে না তো, আপনাদেরকে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে হবে। পরীক্ষার হলে কি আইআরআর এনপিভি এর অঙ্ক, পরীক্ষার হলে কি সায়েন্টিফিক ক্যালকুলেটর এলাও করবে স্যার? জি ভাই করবে। এটার সাথে একটু হ্যাবিচুয়েটেড হন। নেক্সট আমরা একটু দেখি এখানে এই এক্সাম্পলটা, এটা কয় নাম্বার? আচ্ছা যেটাই হোক, এটা একটু দেখেন, আমি ঠিক কত নাম্বার, এটা হলো 3%, এটা হচ্ছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 6। এখানে বলছে কি, ফাইন্ড দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট করেসপন্ডিং টু, প্রথমটা আছে 3% এভরি 6 মান্থস, 2% পার কোয়ার্টার। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার, আমরা ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কেন বের করব? মানে প্র্যাকটিক্যাল লাইফে এটা হচ্ছে যে আমরা সব সময় সবকিছু বিবেচনা করি যে কত বছরে আমি কত পার্সেন্ট পেলাম, এই যে কনসেপ্টটা, বা এই যে যারা এই যে বিভিন্ন প্রতিষ্ঠান যে লোন দেয় জনগণের ভিতরে, তারা বলে যে সপ্তাহে কিস্তি, কেউ বলে মাসে একবার, কেউ বলে 15 দিনে কিস্তি। এবারে রেট অফ ইন্টারেস্ট কত, বলে যে এত পার্সেন্ট। তখন কিন্তু ইফেক্টিভলি আসলে দিচ্ছি কত বা নিচ্ছি কত, এই প্রশ্নটা চলে আসে। ওইটা বোঝার জন্যই কিন্তু এই বিষয়গুলোর অবতারণা। আপনাকে বলে দিল যে বছরে 1%, মাসে 1% ইন্টারেস্ট। এই যে দেখেন এই লাস্টেরটা, মাসে 1%, সাদামাটা ভাবে চিন্তা করলে যে মাসে 1%, তাহলে বছরে 12%। আসলে বছরে 12% না, বছরে হয়ে যাবে এই দেখেন 12.68%। বুঝতে পারলেন? জি স্যার। হ্যাঁ, এই যে এই জন্যই যে আপনাকে এই যে বুঝাই দেবে, যেমন হচ্ছে যে আমরা মনে করি যে যারা আইসিএমএ করছে, যারা সিএ করে, সিএ এর চেয়ে আইসিএমএ টাকে আমি একটু বেশি এমফাসিস দেব, কারণ ম্যাথমেটিক্সটা কিন্তু আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা সিএমএ যারা, তাদের চর্চাটা একটু বেশি দরকার আছে। আপনাদের কাছে বিভিন্ন, যেমন আমার কাছেও আসে, অনেক ব্যাংক থেকে আসে, স্যার নেন এটা খুবই সস্তা, এত পার্সেন্ট। যখন আমি নিজে বলি যে আপনার তো আসলে এত পার্সেন্ট না, এটা তো আসলে ইফেক্টিভলি এত আসে, তখন আর কথা বলে না। কিন্তু অনেকেই আসছে যে যারা এই অ্যানালাইসিস গুলা বা বুঝতে পারে না, মনে করে যে এটা কমই আছে। এইগুলো আপনাদেরকে বুঝতে হবে যে এটা কত পার্সেন্ট যাচ্ছে। ঠিক আছে? আপনারা একটা, আমি জানি না এই ফর্মুলাটা আছে কিনা, মনে হয় নাই। আপনারা একটা সূত্র আপনাদের খাতায় একটু লেখেন তো, সেইটা লেখেন যে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু
স্যার আরেকবার effective rate of interest, effective rate of interest, effective rate of interest equal to ঠিক আছে ইকুয়াল টু ব্র্যাকেটের ভিতরে লেখেন 1 প্লাস স্মলার আই ছোট হাতের আই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এম ছোট হাতের এম লিখছেন জি স্যার 1 প্লাস আই টু দি পাওয়ার এম 1 প্লাস আই হোল টু দি পাওয়ার স্মল এম মাইনাস 1 ঠিক আছে জি স্যার এখন দেখেন এখন আপনি এমটা কি এমটা হচ্ছে বছরকে কয় ভাগে ভাগ করা হলো আর আইটা কি আমি আর দিলাম না আই দিলাম হচ্ছে যে ওই যে আপনাকে যেমন এখানে বলছে 3% এইটা হচ্ছে এভরি 6 মান্থস এখানে 2% এভরি কোয়ার্টার ওই যে ভাঙা ভাঙা সময়ের যে ইন্টারেস্ট রেটটা আই হচ্ছে সেইটা আপনারা এখন করেন আমার এই অঙ্ক এই জায়গায় পড়া লাগবে না আপনারা লেখেন এ নাম্বার দিয়ে লেখেন খাতায় এ নাম্বার লিখেছেন লেখেন ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু লেখা হয়েছে ওয়ান ওই যে 1 প্লাস আই লিখলাম আপনারা লেখেন ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস 0.03 প্রথম অঙ্কটার জন্য ঠিক আছে ওয়ান প্লাস 0.03 হোল টু দি পাওয়ার এই যে 6 মান্থস মানে কি বছরকে দুই ভাগে ভাগ করলো হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 ওই ফর্মুলা অনুযায়ী যে ফর্মুলা আগে লিখলাম স্যার ফর্মুলাটা আরেকবার দেখা যাবে মানে কারেন্ট চলে গেছিল হ্যাঁ আমার এখানে কারেন্ট চলে গেছিল ফর্মুলাটা একটু যদি একবার ফর্মুলাটা হচ্ছে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু জি স্যার 1 প্লাস স্মলার আই হোল টু দি পাওয়ার এম ছোট হাতের এম 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 ঠিক আছে জি স্যার 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এম এম মাইনাস 1 মানে এম থেকে 1 বাদ যাবে না কিন্তু এই ব্র্যাকেট সোজা মাইনাস 1 ও ঠিক আছে স্যার ঠিক আছে এখন এই তাহলে এ নাম্বার এই যে আমি যে অঙ্কটা দেখাচ্ছি এটার এ নাম্বারের অ্যানসারটা লেখেন এ নাম্বার দিয়ে লেখেন ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু জি স্যার 1 প্লাস 0.03 এই যে 3% 1 প্লাস 0.03 ব্র্যাকেট দিয়ে ঘিরে হোল টু দি পাওয়ার 6 মাস মানে বছরকে দুই ভাগে ভাগ করা হলো তাহলে হোল টু দি পাওয়ার 2 জি স্যার মাঝামাঝি মাইনাস 1 জি স্যার সমান 1.09 মাইনাস 1 দাঁড়ান 1.0609
আমাদের স্যার 0.0609 আছে স্যার 1.0609 minus 1 ঠিক আছে জি স্যার 2.0609 জি স্যার equal to 6.09%. ঠিক আছে জি স্যার একবারে অঙ্ক কমপ্লিট বি নাম্বার দিয়ে লেখেন ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট ইআরআই লিখে রাখেন পরে আপনারা ঠিক করেন ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু 1 প্লাস এই যে 2% 1 প্লাস 0.02 হোল টু দি পাওয়ার এখানে যেহেতু কোয়ার্টার আছে বছরকে 4 ভাগে করলো তাহলে হোল টু দি পাওয়ার 4 হবে -1 জি স্যার equal to 1.0824 minus 1 1.0824 minus 1 equal to 0.0824 স্যার একটু আবার স্যার প্লিজ স্যার 1.022 প্লাস 1.0824 1.0824 minus 1 জি স্যার মিলেছে 1.0824 minus 1 বাদ দিলে 11 মাইনাস করলে পরে 0.0824 থাকে এইটা মানেই হচ্ছে 8.24% ঠিক আছে কমপ্লিট আশা করি সবাই বুঝতে পারছেন তো জি স্যার এখন থার্ড ওয়ানটা লেখেন ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু 1 প্লাস 0.01 এই যে 1% 1 প্লাস 0.01 হোল টু দি পাওয়ার 12 এই যে মান্থ যেহেতু আছে 1 প্লাস 0.01 হোল টু দি পাওয়ার 12 মাঝামাঝি -1 ইকুয়াল টু equal to 1268 minus 1 1.1268 minus 1 তাহলে 11 ক্যান্সেল হইলে থাকে 0.1268 মানে 12.68% স্যার -1 না দিয়ে যদি স্যার যে ফিগারটা আসে এটা থেকে যে এই ফিগারটা কিভাবে বের হয় যেমন স্যার 1.0609 এসে বের হলো 1.0609 তাহলে আমরা প্রথমে 1.06 এটাকে বাদ দিলাম এটা স্যার কেন বাদ দিলাম কোনটা ওই যে কোনটা বাদ দিলাম 1 বাদ দিচ্ছি কেন না আপনি তো স্যার যে ওইটা -1 দিয়ে করতে ইফেক্টিভ রেট বের করতে আমি স্যার -1 দিয়ে না করে স্যার আগে যে ফর্মুলা ওই ফর্মুলাতে করলে তো আমার আসবে হলো এই নাম্বারের স্যার 1.0609 মানে স্যার ইফেক্টিভ রেট তাহলে 6.09 তাহলে স্যার কত দিয়ে ভাগ বা গুণ করা হয়েছে যে বা এইটা আসলো ইফেক্টিভ রেট এটা ধরলাম না ওই যে পাওয়ারটাই আপনাকে তো এটা নির্ধারণ করে দেবে স্যার সিটা আবার একটু রিপিট করবেন স্যার আচ্ছা আমার মনে হয় এটা আপনারা একটু দেখেন আজকে আর এটা কন্টিনিউ করবো না আজকে টাইম হয়ে গেছে দুটো বিষয় একটা হচ্ছে যে আপনাদের অন্য ক্লাস থাকতেও পারে আর তাছাড়া আইসিএম এর আরেকটা প্রোগ্রাম এখন আছে আমি এখন ওখানে ঢুকবো একটু ঠিক আছে আমি কালকে আবার এটা থেকে শুরু করব জি স্যার ওকে কিন্তু আমাকে হবে এখানে স্লাইড কিন্তু অনেক আছে বোঝার জিনিসও অনেক আছে তাহলে ওকে থ্যাংক ইউ অল